নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো বারো নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে রয়েছি আমি জহিতা। ভোট পর্ব তো শেষ হয়ে গিয়েছে জহিতা, আর এবার ৪ঠা জুনের অপেক্ষা। ইভিএমে বন্দী রয়েছে প্রার্থীদের ভবিষ্যৎ। স্ট্রং রুমগুলিতে এই মুহূর্তে কড়া নিরাপত্তা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর সতর্ক নজরদারি চলছে। এবং এর আগে আমরা যেমনটা দেখেছি, সৌমিত্র খা থেকে শুরু করে হিরণ চট্টোপাধ্যায়, তারা কিন্তু বারবার কারচুপির অভিযোগ তুলেছিলেন এবং স্ট্রং রুমগুলিতে নিরাপত্তার দাবি কিন্তু তারা জানিয়েছিলেন। এবং সেই মতোই নির্বাচন কমিশন যেমনটা জানিয়েছিল যে ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে, এবং সেই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং স্ট্রং রুমগুলিতে এই মুহূর্তে কড়া নিরাপত্তা ছবি কিন্তু ধরা পড়ছে। এবং শুধু কি হিরণ চট্টোপাধ্যায়, শুধু কি সৌমিত্র খা, একেবারে আলিপুরদুয়ার থেকেও কিন্তু এই অভিযোগ করা হয়েছিল যে এবার ইভিএম এর দিকে নজর রাখতে হবে। এবং উল্লেখযোগ্য যে যখন গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক হয় তখনও কিন্তু এমন কথা বলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন নেতাজি ইনডোর থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কিরকম রয়েছে? ইভিএমগুলিকে আনা হয়ে গিয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, স্ট্রং রুম তৈরি করা হয়েছে সেখানে, এবং সেখানে কলকাতা উত্তরের যারা প্রার্থী রয়েছে তাদের ভাগ্য সেই ইভিএমগুলোতে এই মুহূর্তে আবদ্ধ। মঙ্গলবার অর্থাৎ ৪ তারিখ তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এবং তোমায় জানিয়ে রাখি, স্ট্রং রুমগুলোর ভেতর থেকে বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রথমেই একেবারে বাইরে সেখানে কিন্তু কলকাতা পুলিশের যারা বন্দুকধারী রয়েছেন পুলিশ, তারা থাকবেন। ঠিক তারপরে লাঠিধারী পুলিশ, এবং তারপর একেবারে ভেতরে বিশেষ যে জায়গা যেখানে স্ট্রং রুম একদম ভেতরে যেখানে ইভিএমগুলি রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবং প্রত্যেকটি জায়গায় 1 প্লাটুন করে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে সিসিটিভিতে নজরদারি, এই যাবতীয় প্রক্রিয়া কিন্তু চলছে। ইভিএমগুলো রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এইগুলো সব একেবারে খুব কঠোরভাবে সেগুলোকে দেখা হচ্ছে। এবং এই যে কার্যপ্রক্রিয়া কলকাতা পুলিশের আওতায় যেহেতু প্রায় 14টি স্ট্রং রুম রয়েছে শহর কলকাতা জুড়ে এবং তার পাশাপাশি শহরতলিতে, ফলত সেইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর পরিমাণও কিন্তু যথেষ্টই রয়েছে। এবং এই যে স্ট্রং রুমগুলি, সেই স্ট্রং রুমগুলিতে 24 ঘন্টা 24x7 নজরদারি চালানো হচ্ছে যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয়। একদম স্ট্রং রুমগুলোতে যারা ঢুকছেন তাদের সচিত্র পরিচয়পত্র দেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছে কর্মীদের। এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও কিন্তু অত্যন্ত কড়া পদক্ষেপ এক্ষেত্রে করছে। তোমায় জানিয়ে রাখি যে বিশেষ করে যেহেতু আমি 14টি স্ট্রং রুমের বা 14 জায়গার স্ট্রং রুমের কথা বললাম, সেইখানে দাঁড়িয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফোর্স সেই সব জায়গাগুলোতে রাখা রয়েছে। এবং স্ট্রং রুমগুলো যাতে কোনোভাবে কোনো সমস্যার মধ্যে না পড়ে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একেবারে পার্শ্ববর্তী ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের এখানে কলকাতা উত্তরের যারা প্রার্থী রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায় থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তাদের ভাগ্য নির্ধারিত হবে আগামী 4 তারিখ। সেইখানে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই এই স্ট্রং রুমগুলোকে রক্ষা করা অত্যন্ত জরুরি। যেহেতু নেতাজি ইন্ডোরে কাউন্টিং সেন্টার রয়েছে এবং মঙ্গলবার সকাল থেকে কাউন্টিং শুরু হবে। 7টি বিধানসভা, সেখানে শামপুকুর, জোড়াসাঁকো, এন্টালি, কাশীপুর, বেলগাছিয়া থেকে শুরু করে মানিকতলা এবং সেই সঙ্গে সঙ্গে বেলেঘাটা একাধিক জায়গা রয়েছে। এবং সেই 7টি বিধানসভার কাউন্টিং কিন্তু এখানে চলবে। এবং সেই দিকে তাকিয়েই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ কিন্তু এই স্ট্রং রুমগুলোকে রক্ষা করা, বিশেষ করে ইভিএমগুলোকে রক্ষা করা। এবং একেবারে যেগুলো সিল্ড হয়ে এসছে গতকাল নির্বাচন শেষ হওয়ার পর সকলের সম্মুখে, অর্থাৎ প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফার্স্ট পোলিং অফিসার, এজেন্ট, প্রত্যেকের সামনে যেগুলো একেবারে সিল্ড হয়ে এসছে স্ট্রং রুমের জন্য, সেগুলোকে একেবারে রক্ষণাবেক্ষণে বিশেষ নজরদারিতে সেগুলোকে রাখার বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে যেরকম পুলিশের কাছে, অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর কাছে। এবং তারা কিন্তু নিরাপত্তায় কোনো রকম খামতি রাখছেন না, কোনো রকম অজানা, এমনকি আমাদেরও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাইরে থেকে অনেকটা দূর থেকে আমরা কিন্তু স্ট্রং রুমের এই যে যাবতীয় যে তথ্য সেগুলো দিচ্ছি। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আগামী 4ঠা জুন যাবতীয় যে জল্পনা তার অবসান হবে। এবং এবছর লোকসভা নির্বাচনে কে সংখ্যাগরিষ্ঠতা পায় সেটা তো পরের বিষয়, তবে যে প্রার্থীরা সে ভোটে লড়ছে তাদের যে ভাগ্য নির্ধারণ সেগুলো কিন্তু অবশ্যই এই 4ঠা জুনের যে ফল প্রকাশিত হবে তার উপর নির্ভর করছে। এবং সেই দিকে তাকে স্ট্রং রুমগুলো অত্যন্ত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। একদমই ধন্যবাদ শুভঙ্কর তোমাকে।
একেবারেই সুদীপ্ত, আমরা দেখলাম এতক্ষণ নেতাজি ইন্ডোরের ছবিটা, এবার আমরা উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখবো। সেখানে কোচবিহারের ছবিটা জানার চেষ্টা করব। সেখান থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, সেখানকার ছবিটা কি ধরা পড়ছে, নিরাপত্তা ব্যবস্থা কি কি রয়েছে সেখানে? একদমই, দেখো গত 19শে এপ্রিল কোচবিহারের প্রথম দফায় কিন্তু নির্বাচন হয়েছে। তারপরে কিন্তু একে একে 60টি দফায় নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আগামী 4 জুন কোচবিহার পলিটেকনিক কলেজে কিন্তু ভোট গণনা হবে। কোচবিহার লোকসভা কেন্দ্রের আওতায় রয়েছে মোট 60টি বিধানসভা কেন্দ্র। এই 60টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু এই পলিটেকনিক কলেজ এবং পাশেই রয়েছে বিটিএন ইভিনিং কলেজ, সেখানে কিন্তু এই ভোট গণনা চলবে। ইতিমধ্যেই কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের পর থেকে কিন্তু এই গুঞ্জবাড়ি এবং মিনি বাস স্ট্যান্ডের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। পাশাপাশি এই লোকসভা কেন্দ্রে কিন্তু মোট 14 জন প্রার্থী রয়েছে। তাদের মধ্যে কিন্তু ভাগ্য নির্ধারণ হবে, কে জয়ী হবে সেটা কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা। এবং এই লোকসভা কেন্দ্রে কিন্তু মোট 82.16% অর্থাৎ মোট ভোটের 82.16% ভোট পড়েছে, যা 19,67,000 প্রায় লোক কিন্তু ভোট দিয়েছে এই লোকসভা কেন্দ্রের। তবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই কিন্তু বিজয় উল্লাস করেছে। নির্বাচনের পরেই কিন্তু তারা এই বিজয় উল্লাস করেছে। তবে এখন কে জয়লাভ করবে সেটাই এখন একেবারে বোঝা যাচ্ছে, সেজন্য কিন্তু সবাই তাকে রয়েছে 4 জুনের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এই মুহূর্তে কোচবিহারের ছবিটা তুমি দেখালে এবং অন্যদিকে যখন কলকাতার ছবিটা দেখাচ্ছিলাম, তো সব দিক থেকেই বোঝা যাচ্ছে যে একেবারে নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো করে রাখা হয়েছে। আরো অনেক খবর নিয়ে আসছি, তবে এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জয়িতা, আমরা যখন বিরতিতে গিয়েছিলাম তার আগে তুমি কোচবিহারের ছবিটা দেখিয়েছিলে, আর এবার রায়গঞ্জের ছবিটা দেখাবো। রায়গঞ্জের যে স্ট্রং রুম, সেখানকার কি নিরাপত্তা রয়েছে ইতিমধ্যে, সেখানকার ছবিটা দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, এই মুহূর্তে রায়গঞ্জের স্ট্রং রুমে নিরাপত্তা ঠিক কিরকম রয়েছে? দেখো, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং করণদিঘি, এই 4টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 4টি বিধানসভা কেন্দ্রের যে ইভিএম, সেটা রায়গঞ্জ পলিটেকনিক কলেজে কিন্তু বাক্সবন্দি অবস্থায় রয়েছে। এবং তার প্রহরায় কিন্তু সামনে রয়েছে পুলিশ, এবং পুলিশের পরে পশ্চিমবঙ্গ পুলিশের পরে তারপরে আবার একটি বেষ্টনী, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের যে বেষ্টনী আছে তারা কিন্তু পাহারা দিচ্ছে। এবং তারপরে মূল যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দায়িত্বে কিন্তু সম্পূর্ণ সিআরপিএফ রয়েছে। তারা কিন্তু চারদিক থেকে যে অবস্থা রয়েছে সেই অবস্থার তোমাকে দেখাই, যে এখানে দেখো যে পুলিশরা সব দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। এবং তারপরে কেউ ঢুকলে বেরোলে তারা যেরকম ভাবে প্রথমে একটা সিকিউরিটির মাধ্যমে আটকাচ্ছেন, এরপরে যে চলে যাবে, এবার যে ঘটনার পরে যখন আমরা যাব তারপরে যে অংশ আছে সেখানেও কিন্তু পুলিশের বেষ্টনী রয়েছে এবং সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবং সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু পুলিশ সেখানে পরীক্ষা করছে। এবং রাজনৈতিক দলের যে এজেন্টরা রয়েছে তারা কিন্তু সেইখানে রয়েছে এবং তারা কিন্তু সেই এজেন্টরা সেখানে পাহারা দিচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু তারা নজরে রয়েছে। বিজেপির 2 জন কার্যকর্তা সেখানে পাহারা দিচ্ছে এবং টিএমসিরও কার্যকর্তারা সেখানে রয়েছে। এরপরে সমস্তটাই রয়েছে হচ্ছে সিআরপিএফ এর হাতে, এবং সিআরপিএফ এর যে জওয়ানরা রয়েছেন তারা কিন্তু ভেতরে সেই গোটা অঞ্চলটাকে পাহারা দিয়ে রাখছেন। এই নিরাপত্তায় যাতে কোনো রকম ঘামতি না হয় সেই জন্য প্রশাসনিক কর্তারাও এখানে রয়েছেন। একজন এডিএম এই অঞ্চলে রয়েছেন, সে কিন্তু সারাক্ষণ এই ব্যাপারটাকে অবজার্ভ করছেন। একদম পুলিশের যে কনভয়, তুমি দেখতে পাচ্ছ পুলিশের কনভয় কিন্তু পুলিশ আসছে এবং সমস্তটাই কিন্তু তারা পাহারা দিয়ে সমস্ত যেন ঘটনা সঠিকভাবে চলে, কোনো রকম কোনো খামতি যেন না থাকে সেদিকে কিন্তু এই মুহূর্তে রায়গঞ্জ লোকসভা একেবারে উল্লেখযোগ্য এবারের নির্বাচনে। ধন্যবাদ বিক্রমাদিত্য তোমাকে। আর একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর।
একেবারে, এবং যে 1.5 মাস ধরে যে ভোট পর্ব চলছিল, গতকালই কিন্তু ভোট পর্ব সাঙ্গ হয়েছে এবং 4 জুনের দিকে তাকিয়ে রয়েছে আমরা সকলেই। ইভিএম বন্দী রয়েছে প্রার্থীদের ভবিষ্যৎ, এবং এই মুহূর্তে স্ট্রং রুমগুলির ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সতর্ক নজরদারি রয়েছে। এবং এই মুহূর্তে কোলাঘাটের ছবিটা আপনাদের দেখাবো, সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছে। কি দেখতে পাচ্ছ ছবি এখনো পর্যন্ত, সৌম্যজিৎ? দেখো জয়িতা, এই মুহূর্তে আমরা কোলাঘাট স্ট্রং রুমে কোলাঘাট কেটিপিপি হাই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং কোলাঘাট কেটিপিপি হাই স্কুলটাকেই স্ট্রং রুম করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা যে পুলিশি নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই স্ট্রং রুমটিকে। এখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের তমলুকের 7টি বিধানসভার ইভিএম এখানে জমা রয়েছে, অর্থাৎ তমলুক, ময়না, হলদিয়া, নন্দকুমার, এরকম 7টি বিধানসভার কিন্তু ইভিএম এখানে রয়েছে এবং পুরো এলাকাটাকেই কিন্তু কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। একটি সামনে ঢোকার মুখে একটি গেট রয়েছে এবং তারপরেই স্কুলে ঢোকার জন্য একটি গেট রয়েছে এবং এই স্কুলের একদম সামনেই রয়েছে যেখানে বিভিন্ন দলীয় প্রার্থীরা কিন্তু তারা সেখানে বসে রয়েছেন এবং সর্বদা কিন্তু নজরদারি চালাচ্ছেন। আজ বাদে কিন্তু আগামী পরশুই কিন্তু গণনা রয়েছে এবং তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, এবং তার পূর্বেই কিন্তু এই যে স্ট্রং রুমগুলিকে কিন্তু পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে। দেখো জয়িতা, তোমাকে যেটা বলে রাখি যে গত বৃহস্পতিবার কিন্তু এই স্ট্রং রুমের চত্বরেই কিন্তু একটা উত্তেজনা ছড়ায়। বিজেপি যেটা অভিযোগ করে যে তৃণমূলের কিছু কর্মী সমর্থক যারা আইপ্যাকের কর্মী তারা কিন্তু এই স্থানে আসে এবং এই স্থানে এসে তারা কিন্তু ইভিএম লুটের চেষ্টা করে, এমনটাই কিন্তু বিজেপি অভিযোগ করে। কিন্তু তৃণমূল কিন্তু এই অভিযোগটিকে সম্পূর্ণ অস্বীকার করেছে। কিন্তু সেই ঘটনার পর থেকে কিন্তু এখনো অবধি একদম নির্বিঘ্নেই রয়েছে এখানে বিভিন্ন দলীয় কর্মীরা। তারা কিন্তু জানাচ্ছেন এখনো কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। গতকাল রাত্রেবেলায় 8 মিনিটের জন্য কিন্তু একটি ক্যামেরার প্রবলেম দেখা দিয়েছিল, পরে তাদেরকে আবার ফুটেজ দেখিয়ে দেওয়া হয়। জয়িতা, হ্যাঁ, একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে। স্ট্রং রুমগুলিতে এই মুহূর্তে কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর সতর্ক নজরদারি চলছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একদমই, এই ছবি আপনাদের দেখাতে থাকবো। আরো খবর নিয়ে ফিরছি, এখন সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সুদীপ্ত, ভোট মিটে গিয়েছে কিন্তু রাজ্যে ভোট পরবর্তী হিংসা কিন্তু চলছে। এবারে ভাটপাড়ার দিকে নজর রাখবো একটু। ভাটপাড়ায় উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ করছে, এবং যেমন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলছে বিজেপি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে, কি জানতে পারছো? ভোট পর্ব শেষ এবং গণনার আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে গতকাল রাতে ভাটপাড়ার যিনি তৃণমূল কাউন্সিলর, ওনার ওয়াইফ জ্যোতি পান্ডে, তার স্বামী ইতিমধ্যে বিজেপি তিনি যোগদান করেছেন এবং তিনি অর্জুন সিং এর চিফ ইলেকশন এজেন্ট। গতকাল রাত্রিবেলা তার বাড়ির সামনে কিছু দুষ্কৃতী আসেন এবং একটি বোমা ছুড়ে পালিয়ে যায়। ঘটনা কাউকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে ব্যারাকপুরে যিনি বিজেপির প্রার্থী অর্জুন সিং, তিনি বলেন যে পুলিশের তরফ থেকে বারবার জানালেও পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের কাছে সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজ রয়েছে, তাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অপরদিকে এই বিষয় নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দাবি করেছেন যে খুব অতি শীঘ্রই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করবে। আদৌ সামনে যেহেতু গণনা, তার আগেই কিন্তু এলাকা গরম করার জন্য, হাওয়া গরম করার জন্য কিন্তু এই ঘটনা সব ঘটাচ্ছে বিজেপি, এমনই কিন্তু মন্তব্য করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। একদমই, ধন্যবাদ শুভজিৎ তোমাকে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম তারা ঠিক কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক। দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছেন। এই বোম মারিয়ে সারা জগদ্দল, ভাটপাড়া, পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, আর তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারে। তা আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরায় ছবি উঠে। যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেয়। মানে আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হয়।
দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি। প্রথম কথা হচ্ছে এটা ব্যালেন্স করা হয়েছে। মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে, কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যে আবার একটা ছোট্ট করে বিজেপির যিনি এখন আমাদের বিজেপিতে আছেন, রিসেন্ট জয়েন করলেন, প্রিয়াঙ্কু পান্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে। এগুলো শুধুমাত্র একটা মহলটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা। যেহেতু ব্যারাকপুর লোকসভা মানে বোম, গুলি, খুন খারাপ এরকম একটা রীতি চলে এসেছে দীর্ঘদিন থেকে, সেইটাকে বজায় রাখার কেউ না কেউ। পরবর্তী খবরে যাব, তবে একটা বিরতির পর। ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মী গুলি করে খুন, মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করছে। নিহত বিজেপি কর্মী হাফিজুল শেখ বাড়ির পাশে ক্যারাম খেলার সময় দুষ্কৃতী হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করছে সিবিআই। তদন্তের দাবি নিহতের পরিবারের। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ভোট মিটতেই চারিদিকে ভোট পরবর্তী হিংসা, এবং এবার নদিয়ার কালীগঞ্জে সেখানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। একদমই তাই। এবং জুইতা, দেখো, ভোট পর্ব কিন্তু মিটে গিয়েছে, সপ্তম দফার সেই নির্বাচন ছিল, নির্বাচন মিটে গিয়েছে গতকাল, এবং তারপরেও কিন্তু এই যে এই হামলার ঘটনা দেখা যাচ্ছে, যেখানে কালীগঞ্জ, নদিয়ার কালীগঞ্জের এই ঘটনা উঠে আসছে। প্রথমে শোনাবো নিহতের ভাই কি বলছেন। আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়, এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে মারলো। আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি। বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর। এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূল। আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। একদমই জুইতা, দেখো, একেবারেই কিন্তু মারাত্মক অভিযোগ করছেন, এবং তিনি বলছেন যে তার ভাইকে প্রথমে তার গলা কাটা হয়, এবং তার প্রথমে গুলি করা হয়, তারপর তার গলা কাটা হয়, এবং সেই ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী অমৃতা রায়। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে। তো সেখানে আমার কিছু বলার নেই। এগুলো সন্ত্রাস করা হচ্ছে, যেরকম অর্জুনদা বললেন, বা আমারও সেটাই মনে হয়েছে, লোককে ভয় দেখানোর জন্যে, এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? তো নৃশংসভাবে খুন হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তো এখনো রক্তটা রয়েছে দু জায়গায়, যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে। এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে। এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে, শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলে। আরো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। মাঝে আর মাত্র একদিন, তারপরেই লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। 19শে এপ্রিল প্রথম দফা নির্বাচন হয়েছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। প্রায় 45 দিনের অপেক্ষা। যদিও নির্বাচনের ফলাফল নিয়ে একটুকু চিন্তিত নন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। রবিবার ধূপগুড়ি নেতাজি পাড়ায় নিজের বাসভবনে বেশ ফুরফুরে মেজাজে তাকে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। নির্বাচন চলাকালীন সেইভাবে পরিবারের সঙ্গে সময় কাটানো হয়নি। নির্বাচন পরবর্তী সময়ে গণনা পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন নির্মল বাবু। এবং তৃণমূল প্রার্থী জানান যে মানুষ তাদের মতামত দিয়েছেন, তা এখনো তালাবন্ধ হয়ে স্ট্রং রুমে রয়েছে, কাজেই এই সব নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো কারণ নেই, এমনটাই বলছেন নির্মল চন্দ্র রায়।
কাজে কোনো টেনশন নেই আমার, এবং গণনার দিনেও আমার টেনশন থাকবে না। আর এই যে 1.5 মাস, সত্যি কথা বলতে, হ্যাঁ, যে 1.5 মাসে আমি মাঝে মাঝে, সবসময় না, হ্যাঁ, মাঝে মাঝে নিজেও ভুলে যেতাম যে আমি ক্যান্ডিডেট কিনা, হ্যাঁ, যে এত সময় ধরে ভোটটা চলছে। আর তারপরে আমার সময় কাটলো, আমি তো বেসিক্যালি অধ্যাপক মানুষ, একাডেমিক ফিল্ডেরই মানুষ, পড়াশোনা করেই আমি সময়টা কেটেছি, মানে কেটেছে আমার, এখনো পড়াশোনা করছি। আরো বড় এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।